ইসরায়েলি আগ্রাসন বিরোধী স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুরু হচ্ছে বিএনপির র্যালি। আমাদের মন চায় যে আমরাও গিয়ে যুদ্ধ করি, বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই বিএনপির পক্ষ থেকে যে আমরা এর প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করতেছি। প্লট দুর্নীতিতে হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের জন্য আবেদন। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতে ব্যবসায় স্থিতিশীলতা ফেরার আশা। এবং প্রথম দিনের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী অভিভাবকের সন্তোষ। প্রশ্ন ফাঁসের সব উৎস বন্ধ করা হয়েছে, দাবি শিক্ষা উপদেষ্টার। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। কোশ্চেন ভালোই ছিল, স্ট্যান্ডার্ড ছিল। আজকে আমি সব লিখছি বাংলায়, 100 হবে ইনশাআল্লাহ। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। ইসরায়েলি আগ্রাসন বিরোধী স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে র্যালির আনুষ্ঠানিকতা। দলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালি শেষ হবে বাংলা মোটরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং জাওয়াদ মাহমুদ। আমরা চলে যাচ্ছি শুরুতেই সিফাতের কাছে। সিফাত, এই র্যালির কার্যক্রম সম্পর্কে জানাবেন, সেই সঙ্গে জানাবেন বিএনপি নেতাকর্মীরা এই র্যালির মাধ্যমে কি বার্তা দিচ্ছেন। সম্পা, বিকেল 4টার যে আনুষ্ঠানিকতা, ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনি গাজা ও রাফায় যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তার সাথে সংহতি প্রকাশ করে যে র্যালি, সেটির আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক বিকেল 4টায় আমরা দেখেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই র্যালির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে এবং একটি অস্থায়ী যে সমাবেশ সেটি এই মুহূর্তে যে ইসরায়েলের যে বর্বরতা ফিলিস্তিনিদের উপর হচ্ছে সেই ফিলিস্তিনিদের জন্য এই মুহূর্তে সকলে হাত তুলে দোয়া করছেন এবং এই দোয়ার শেষেই যে পদযাত্রা এবং যে র্যালি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড় রয়েছে, একেবারে নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় এবং নয়াপল্টনের কার্যালয় থেকে একেবারে বলা যায় নটরডেমের মোড় পর্যন্ত মানুষের যে ঢল সেটি কিন্তু নেমেছে এবং এখানে নারী পুরুষ সকল বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন। আমরা দেখেছি অঙ্গ সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠনগুলো রয়েছে এখানে এবং তার পাশাপাশি অন্যান্য যে সাধারণ যারা মানুষ তারাও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একেবারে সামনের সারিতে দেখছি বিএনপির যে সহযোগী সংগঠন রয়েছে, আমরা মহিলা দল যেটি রয়েছে, অঙ্গ সংগঠন যেটি রয়েছে, ওলামা দল, তারা এসে উপস্থিত সামনের সারিতে রয়েছে। তার পেছনেই রয়েছে ছাত্র দলের একটি বহর, বিশাল বহর রয়েছে ছাত্র দলের সারা ঢাকা শহরের ক্যাম্পাসগুলোতে যতগুলো ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো এসে এখানে উপস্থিত হয়েছেন এবং একেবারে নয়াপল্টনের যে সামনে সেখানে মূল যে দল বিএনপি তাদের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। দোয়া শেষ হয়েছে, ফিলিস্তিনিদের জন্য হাত তুলে সকলে একসাথে যে দোয়া করছেন সেই দোয়া এই মুহূর্তে শেষ হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই যে পদযাত্রা র্যালি সেটি শুরু করবেন এবং শম্পা, আপনি জানেন যে মানবাধিকার, আইন কানুন, জবাবদিহিতা সব কিছু যেখানে গিয়ে থমকে গেছে, সে গাজা ও রাফা ফিলিস্তিনির যে মানবেতর জীবনযাপন যারা করছে, যাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সে মানুষগুলোর জন্য সারা বিশ্বে জানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইতিমধ্যে পালন হয়েছে চলতি সপ্তাহে। এর পরবর্তী সময়ে
সারা বিশ্বে, শুধুমাত্র বাংলাদেশে এই এই আমরা আজকে বিএনপির যেটি দেখছি, শুধু বিএনপি নয়, অন্যান্য যে দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, পেশাজীবী সংগঠন যেগুলো রয়েছে, সকলেই তার নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হচ্ছেন ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে। তারা কথা বলছেন, তারা বারবার যেটি বলছেন, স্টপ দ্য জেনোসাইড, অর্থাৎ এই গণহত্যার প্রতি তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। আমরা এরও আগে দেখেছি অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা তো করেছে, আমরা ছাত্র দলের দেখেছি এবং পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, সামাজিক সংগঠনগুলো রয়েছে, ব্যবসায়ীরা পর্যন্ত নিজেদের জায়গা থেকে, অর্থাৎ ছোট বড় পরিষদে যে যার জায়গা থেকে যে প্রতিবাদ এবং ইসরায়েলের প্রতি যে ধিক্কার সেটি জানাচ্ছেন। এবং এখান থেকে আমরা আজকে যারা এখানে এসেছেন, আমরা একজন মায়ের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন, তিনি যখন ইসরায়েলের বর্বরতা দেখেন, ফিলিস্তিনি শিশুদেরকে যখন নির্বিচারে হত্যা করা হয় কোনো আইন কানুন কিছু না মেনে, তখন তার ছোট সন্তানের কথা তিনি মনে করেন এবং তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আমরা এখন টিভিতে তার যে সাক্ষাৎকার নিয়েছি, সেখানে তিনি বলছেন যে একজন মা হিসেবে তিনি চান শিশুদেরকে যাতে এরকম নির্বিচারে হত্যা না করা হয়। এবং প্ল্যাকার্ডগুলো খেয়াল করলে নিশ্চয় সম্পাদ দেখতে পাবেন, শিশুদের যে আর্তনাদ এবং রক্তমাখা যে মুখগুলো এবং তাদের যে চোখের অশ্রু পর্যন্ত শুকিয়ে গেছে বলা যায়। এবং বলা হচ্ছে যে ফিলিস্তিনি যারা জন্ম নেয় সে শিশুরা তাদের খেলনা যেগুলো সেটি তার কবরের পাশে রাখা হয়, অর্থাৎ সে যেখানে যেই শয্যা যেখানে ঘুমান, সে ঘুম থেকে উঠে সে যে কবরে যাবেন না এবং পরের দিন তিনি নিঃশ্বাস নিতে পারবেন, সে নিশ্চয়তাটুকু বিশ্ব তাদেরকে দিতে পারছে না। এবং মানবাধিকার সংস্থা যেগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে, জাতিসংঘের প্রতি, জাতিসংঘের যে আইন কানুনগুলো রয়েছে, তারা এ মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেটির জন্য তারা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেটি বলছিলাম যে গাজা এবং রাফায় যে মানবাধিকার আইন কানুন জবাবদিহিতে গিয়ে থমকে গেছে। আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে মুসলিম বিশ্বের যে মোড়লরা রয়েছে, তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে এমনটাই বলছেন। এখানে যে জনতা এসেছে, ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন, আমরা নারীদেরকে দেখতে পেয়েছি, তারা বলছেন যে নারী এবং শিশুরা তো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তারপরও তাদের প্রতি যে নৃশংসতা, সেই নৃশংসতার জবাব যারা চাইছেন এখান থেকে তারা উচ্চারিত করছেন। তারা বলছেন যে এখানে ছোট ছোট যে তাদের যে বাক্য এবং তাদের যে ক্ষোভ সেটি যাতে বিস্ফোরিত হয় ইসরায়েলে গিয়ে, এবং সেখানে ইসরায়েলে যারা এ বর্বরোচিত হত্যাকাণ্ড এবং যুদ্ধবিরতির যে আইন সেটি লঙ্ঘন করে যারা এই গণহত্যা চালাচ্ছে, তাদেরকে যাতে আন্তর্জাতিক আদালতে বিচার করা হয় এবং তাদেরকে যারা মদত দিচ্ছে সে মদতদাতারা যাতে এরকম নির্বিচারে সহযোগিতা না করতে পারে, তার জন্য তাদেরকে যাতে আন্তর্জাতিক আদালতে কিংবা আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো রয়েছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা যাতে সোচ্চার হয়। আমরা যেটি দেখেছি বিভিন্ন যারা খাদ্য পানি এবং চিকিৎসা সেবা দিয়ে থাকে ফিলিস্তিনে এবং এই গাজায়, বিশেষ করে তাদেরকে সে স্বেচ্ছাসেবী সংগঠন, সে সংগঠনের যারা কর্মীরা স্বেচ্ছায় কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, তাদেরকেও সেই হত্যার শিকার করছেন এবং সেক্ষেত্রে ইসরায়েল স্বীকারও করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তবে এখানকার মানুষ যারা বিক্ষুব্ধ জনতা এখানে এসে উপস্থিত হয়েছে, তারা যেটি বলছেন শুধু দুঃখ প্রকাশ দিয়ে এই গণহত্যার দায় স্বীকার করা যাবে না। তারা শিশু এবং নারীদেরকে কেন হত্যা করছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে কেন হত্যা করা হচ্ছে, নিরস্ত্র মানুষদেরকে কেন হত্যা করা হচ্ছে, সেই তার জবাবদিহিতার, কঠোর জবাবদিহিতার আওতায় যাতে আনা হয় তার জন্য তারা এখান থেকে দাবি তুলছেন। এবং বাংলাদেশের আপামর জনগণ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, আজকে বিএনপির সাথে একত্রতা প্রকাশ করে তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা মুক্ত আকাশে উঠছে। তারা চাইছেন যাতে ফিলিস্তিনের জনগণ, গাজা বিশেষ করে রাফার মানুষজন যাতে মুক্তভাবে বাঁচতে পারে, সেটি তারা বারবার এখান থেকে দাবি জানাচ্ছেন, ফ্রি প্যালেস্টাইন এবং বলে তারা এখান থেকে বারবার উচ্চারিত করছে। এবং নদীর পাড়ের মানুষরা সাগর পাড় পর্যন্ত এই যে তাদের যে বিক্ষুব্ধতা এবং তাদের যে ঘৃণা ইসরায়েলের প্রতি, সেটি কিন্তু তারা এখান থেকে প্রকাশ করছেন। এবং আমরা যেটি দেখছি কিছুক্ষণের মধ্যে যে সংক্ষিপ্ত সমাবেশ নয়াপল্টনে শুরু হয়েছে, সেটির পরেই তারা পরবর্তী সময়ে যে র্যালি সেটি তারা শুরু করবেন। এবং
এই র্যালিটি বলা যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটাঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে। অর্থাৎ এই যে পুরো জায়গাটিতে খণ্ড খণ্ড হয়ে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, তাদের ইউনিটগুলো রয়েছে, সেগুলো ভাগ ভাগ হয়ে তারা অবস্থান নিয়েছে। তারা ইসরায়েলের পতাকা উড়িয়ে মিছিল করে তাদের যে বিক্ষোভ সেটি জারি রাখছেন এবং বলছেন ইসরায়েলের পতাকা দুঃখিত প্যালেস্টাইনের পতাকা তারা উঠছেন, গাজা এবং রাফার প্রকাশ করছেন এবং ইসরায়েলের বিপক্ষে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা জারি আয়োজিত এই প্রতিবাদ সভার প্রিয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে। তখনও কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি। সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে। সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত। বিশেষ করে ফিলিস্তিনের জনগণ 1948 সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা, মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। যদিও 70-60 দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয়, তারপরে কয়েকবার প্রতিবাদ হয়, এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যদিও বা 2-1 জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে, কয়েকটি পরাশক্তি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না।
আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50-60 নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি, এটা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা এবং রাষ্ট্র, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। উপস্থিত রয়েছেন সভাপতি ঢাকা মহানগর উত্তর। উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মান্নান মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। যে র্যালি, সেটি সংক্ষিপ্ত যে সমাবেশ আমরা কিছুক্ষণ আগে দেখেছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন ইসরায়েলের যে বর্বরতার প্রতি তার নিন্দা সেটি তিনি জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে র্যালিটি সেটি যে পদযাত্রা সেটি শুরু হয়ে যাবে। আমরা যেটি দেখছি একটি লম্বা যেই লাইন সেটি কিন্তু নিশ্চয়ই আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন। নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় থেকে এই মিছিলটি গিয়ে শেষ হবে বাংলা মোটর। এবং আমি যদি এই যে আজকের যে র্যালি, ফিলিস্তিনিদের প্রতি বিএনপির সংহতি প্রকাশ করে যে র্যালি, সেই র্যালির যদি পথটি বলি সেক্ষেত্রে এটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে। এবং এখান থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলের সাথে কথা বলেছি, নানা বয়সের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তবে সকলেই একটি কথাই বলছেন, খুব দ্রুতই বন্ধ হোক এই ইসরায়েলের যে বর্বরতা, সেটি বন্ধ হোক, ফিলিস্তিনি গাজা রাফাবাসী যাতে মুক্তি পায় এবং তাদের উপর যে নৃশংসতা হয়েছে সেটির যাতে আন্তর্জাতিক আদালতে তার বিচার হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ ঐক্যবদ্ধভাবে যাতে ইসরায়েলের এই বর্বরতা প্রতিহত করতে পারে, সেই জন্য বিশ্ব মুসলিম যারা প্রধান নেতারা রয়েছে, বড় দেশগুলো রয়েছে, মোড়ল দেশগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার প্রতি এখান থেকে আহ্বান জানানো হচ্ছে। যদিও তারা যেটি বলছেন, বিভিন্ন মুসলিম যে দেশগুলো রয়েছে, বড় মোড়ল রয়েছে, যারা ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করার বিষয়টি আরও বেশি স্বাভাবিক করে ফেলছে, তাদের আরও আওয়াজ তোলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনগণ এখান থেকে তারা উচ্চারিত করছে। এবং আমরা যেটি দেখছি, নিশ্চয়ই আমাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, পাখির চোখ থেকে যদি দেখা যায় একেবারে নয়াপল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত
মানুষের দাঁড়ানোর জায়গা নেই। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে পদচারণায় সেক্ষেত্রে এখানে মুখরিত হয়ে উঠেছে এবং এখান থেকে এবারে যে এটি কোনো আনন্দ র্যালি নয়, তারপরও সবাই স্বেচ্ছায় এসে এখানে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র বিক্ষোভ জানাচ্ছেন ইসরায়েলের প্রতি, বর্বরতা কমানোর জন্য, বন্ধ করার জন্য তাদের যে প্রতিবাদ ও সংহতি র্যালি সেটি তারা চলমান রেখেছেন। গাজা রাফা ইসরায়েলি বর্বরোচিত নৃশংসর প্রতিবাদ তারা আরও জারি রাখার কথা তারা বলছেন এবং এখানে তারা বারবার নারী ও শিশুদের কথা তুলছেন, যে বলা হচ্ছে শিশুরা রাতে ঘুমিয়ে সকালবেলা তারা দেখতে পান অনেক সময় পা হারিয়ে ফেলেছেন, হাত হারিয়ে ফেলেছেন, কিংবা হাসপাতালের বেডে তাদের ঘুম ভাঙে, কারো ঘুমই ভাঙে না। অর্থাৎ তারা প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ যে অনিশ্চয়তা, তাদের যে ভবিষ্যৎ সেটি গড়ে উঠছে এবং নারী শিশুদের প্রতি যে আন্তর্জাতিক যে আইনগুলো সেগুলো কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। যুদ্ধবিরতি যে আইন রয়েছে, আন্তর্জাতিক আইন, সেটিও লঙ্ঘন করা হচ্ছে। আমরা দেখেছি বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যারা নেতাকর্মীরা তারা বারবার বলছেন যে ইসরায়েলের প্রতি তাদের যে নিন্দা সেটি তারা জানাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা একটু কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক যে র্যালি সেটা শুরু হবে। আমরা একটু এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছে যে এই যে বর্বরতা সেটি যাতে খুব দ্রুত বন্ধ করা হয় এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন একবার সম্মুখ সারিতে আমরা যেটি দেখছি ছাত্র দলের যারা নেতাকর্মীরা তারা রয়েছেন। আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদককে পেয়েছি, একটু আপনার কাছে জানতে চাই এই যে বর্বরতা সেক্ষেত্রে ছাত্র দল কি বার্তা দিতে চায়? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ করেছিলাম স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজাতে এবং রাফাতে যে গণহত্যা চলছিল সেটি বন্ধ করার বিষয়ে। এবং আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঐতিহাসিকভাবে যে দৃঢ় সমর্থন সেটির পুনর্ব্যক্ত করা এবং রাফাতে এবং গাজাতে যে গণহত্যা চলছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক সেটি বন্ধ করার বিষয়ে বিশ্ববাসীকে এখনই পদক্ষেপ নিতে হবে। সে দাবির প্রতি আমাদের যে সমর্থন, যে যুদ্ধ বন্ধ করতেই হবে, সেটির জন্য আজকে ঐতিহাসিক র্যালি হচ্ছে। এটি হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বাধীন ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের যে অধিকার, সে অধিকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে যে দৃঢ় সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। এবং আপনি জানেন যে 1980 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন ফিলিস্তিনি নাগরিকের প্রতি সমর্থন জানিয়ে ডাক টিকিট প্রকাশ করেছিলেন এবং সে ডাক টিকিটে আল আকসা মসজিদ এবং আপনারা জানেন যে ফিলিস্তিনের যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের ছবি সংবলিত ছবি প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সমর্থন জ্ঞাপন করা হয়েছিল। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনিও স্বাধীন ফিলিস্তিনি নাগরিকদের প্রতি তার ঐতিহাসিক দৃঢ় সমর্থন তিনি ব্যক্ত করেছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগে টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধের জন্য বিশ্ববাসীকে, বিশ্ব নেতাদেরকে তিনি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। সুতরাং সামগ্রিকভাবে প্রতিটি পদক্ষেপই হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, দখলদার ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করে তাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আছে তার গ্রেপ্তারের দাবি যে আমাদের, সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আজকের এই ঐতিহাসিক র্যালি থেকে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা দেখছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা একেবারে সম্মুখ সারিতে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী বলেন, রাজুকের প্লট বরাদ্দ পেতে কোনো আবেদনই করেননি পুতুল, ক্ষমতা ব্যবহার করেই প্লট পেয়েছেন তিনি। আর এতে রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। আর জানাচ্ছেন রাব্বি হোসেন।
5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচার ও দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি করা হয় সাইমা ওয়াজিদ পুতুলকে। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির এই মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজিদ পুতুল, যেখানে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি, শুধুমাত্র তার সাইমা ওয়াজিদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছে এই মামলায়। প্লট বরাদ্দ নিয়ে রাজুকের কোনো আইন মানা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাইমা ওয়াজিদ পুতুল তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট, সেই সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজিদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। এ মামলায় আসামি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে জুলাই গণ আন্দোলনের সংঘটিত গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন পাঠানো হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে করা 339টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 54 জন। দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার বলে মত দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্টে পতন হয় শেখ হাসিনার। 1 মাসের আন্দোলনে নিহত হয়েছে 1,500 মানুষ। এসব হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে নাম পাঠানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিরা আছেন। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার এম মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে। তিনি এ সময় আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে। আসামি 141 জনের মধ্যে শেখ হাসিনা সহ 87 পলাতক আর গ্রেফতার আছেন 54 জন, যাদের মধ্যে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা রয়েছেন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে
স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কাউকে গ্রেফতারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা, তাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেওয়ার কথা জানায় প্রসিকিউশন টিম। জাহিদ হাসান, এখন, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে সমস্যা না হয় সেজন্য দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ের সাংবাদিকদের একথা জানান বাণিজ্য উপদেষ্টা। হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ বাতিলের ঘোষণায় রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। উল্টো বাংলাদেশ লাভবান হবে বলে মত তাদের। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে দিল্লির বিমানবন্দরের তুলনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খরচ কমানোর তাগিদ দেন তারা। তা না হলে এই সুযোগ নিতে পারে মালদ্বীপ। তবে সিদ্ধান্ত বাতিলের আগে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করার দরকার ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর জানাচ্ছেন মুন্নাফ রশিদ। বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ। এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক। তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এই গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য? চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতার বিষয়টি বেশ পুরনো। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজের সেবার মানও প্রশ্নাতীত নয়। 20 বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে 3 গুণ। অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময়ক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে রুট ছিল মালদ্বীপ। তবে 2020 সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট, যেখানে ঢাকার চেয়ে কেজি প্রতি খরচ কমে প্রায় $1। গত মঙ্গলবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে। তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত হলো যে আমাদের যে ল্যান্ড সি এয়ার যে আমরা গুডসগুলো পাঠাই দিল্লি থ্রুতে, প্রধানত ভারতের, এখানে এই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। কারণ নর্মালি খুব বেশি ফাস্ট ফ্যাশন যেগুলো থাকে বা বায়ারদের যে রিকোয়ারমেন্টে খুব জলদি যে কোর্সগুলো লাগে সেগুলোই সাধারণত তারা এয়ারের মাধ্যমে নেয়। এতে করে বায়ারদের কিছু ধরেন খরচ বাড়বে, সেই খরচটা এখানে কিভাবে অ্যাডজাস্ট করা যায় যেন আমাদের বিজনেস ভলিউমে কোনো যেন ব্যত্যয় না ঘটে, সেভাবেই কাজ করা হচ্ছে। আমাদের উচিত হবে যে আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধি করে এখানেও কস্টটা যেন আন্তর্জাতিক যে লেভেল মানদণ্ড সেই অনুযায়ী থাকে। এদিকে 2015 সালে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা। চিটাং পোর্ট এখানে রেভিনিউ আর্ন করতেছে, মংলা পোর্ট রেভিনিউ আর্ন করতেছে এবং আমাদের দেশীয় শিল্পের কোনো ক্ষতি হচ্ছে না, অবশ্যই আমরা রেভিনিউ আর্ন করবো। তারা ভুল করলে আমাদের ভুল করার দরকার নেই, বরং তারা বন্ধ করবে আমরা খুলবো। তবে আমাদের যদি সক্ষমতার ঘাটতি থাকে তাহলে আমরা বাতিল করতে পারি, তাও আমাদের উচিত হবে একটা নির্দিষ্ট সময়ে নোটিশ দিয়ে। ওরা একটা ভুল পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে নিতে হবে আমি এটা মনে করি না, বাট এটা গভর্নমেন্ট টু ডিসাইড। নেপাল ও ভুটান যেহেতু এই সিদ্ধান্তের বাইরে, তাই বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মত অর্থনীতিবিদদের। তবে এটি বাতিলের আগে বাংলাদেশের সাথে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন তারা। বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে হয়তো পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে হয়তো মূল্যটিও বেশি দিবে, এয়ার কার্গোর ক্ষেত্রে মূল্যটি হয়তো বৃদ্ধি পাবে। তবে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক এই প্রতিক্রিয়াটি সীমিত হলেও সিদ্ধান্তটি আমাদেরকে কিছুটা মানে বেশ কিছুটা হতবাক করেছে। তবে বাংলাদেশের উচিত হবে না এর বিপরীতে কোনো ধরনের কাউন্টার কোনো মেজারে নেওয়া
বরঞ্চ উচিত হবে আলাপ আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেটিকে ব্যবহার করে সমাধানের সূত্র বের করা। বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের 10 থেকে 12% রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 19,28,000, যা গত বছরের চেয়ে প্রায় 1 লাখ কম। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষার 2 মাসের মধ্যেই এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যানজটের শঙ্কা বিবেচনায় 2-3 ঘন্টা হাতে রেখেই কেন্দ্রে পৌঁছান বেশিরভাগ অভিভাবক ও পরীক্ষার্থীরা। এরপরেও কেউ কেউ যানজটের ভোগান্তিতে পড়েন। পরীক্ষা কেন্দ্র এর আশপাশে ব্যক্তিগত গাড়ি রাখায় ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক। এদিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁসের উৎসগুলো বন্ধ করা হয়েছে। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনও কার্যক্রম চলমান রয়েছে। এসব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। এর আওতায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন অংশগ্রহণকারীরা। সকাল 10টায় বরেন্দ্র ইউথ ফোরাম ও বারশিক নামের যুব সংগঠন নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে। এতে নগরীর সাংবাদিক, শিক্ষক, তরুণ, যুবাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার ও প্লাকার্ডে জলবায়ু পরিবর্তনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি সমতলের খরা এবং জলবায়ুর ফলে কৃষি বিপর্যয় সহ নানাভাবে আক্রান্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানান তারা। দেশের বাইরের প্রসঙ্গ, আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স। এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি বলেন, চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফিলিস্তিন সরকার এই প্রস্তাবকে স্বাগত জানালেও তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একতরফা স্বীকৃতি দেওয়া মানে ফ্রান্সের হামাসের ভয়ে ভূমিকা রাখা। এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করলে এবং আকাশপথে হামলা বন্ধ করলে আত্মসমর্পণের বিষয়ে আলোচনায় রাজি হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নয়াপল্টন থেকে র্যালি শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা, যা শেষ হবে বাংলা মোটরে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটি দেখেছি ইতোমধ্যে যে আনুষ্ঠানিক যে র্যালি বিএনপির, সেটি কিন্তু শুরু হয়ে গেছে, পদযাত্রা শুরু হয়ে গেছে ইসরায়েলের বিপক্ষে। ফিলিস্তিনি গাজায় রাফায় যে নৃশংস হামলা হয়েছে তারই প্রতিবাদে তাদের আজকের এই মিছিল। আমরা দেখেছি ঘণ্টা খানেক যাবৎ যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশে আমরা দেখেছি যে এখানে কেন্দ্রীয় যে নেতারা আছে সেই কেন্দ্রীয় নেতারা বারবারই ইসরায়েলের প্রতি যে নিন্দা সেটি তারা জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে ফিলিস্তিনের পক্ষে বিএনপি সবসময় থাকবে এবং সেই সাথে বাংলাদেশের আপামর জনগণ, মুসলমান সকলে একত্রিত হয়ে যাতে তারা কাজ করতে পারে। মির্জা আব্বাস যেটি বলেছেন, বিশ্বে মুসলমানদের প্রতিবাদ জানিয়েছেন। গয়েশ্বরচন্দ্র রায় যেটি বলেছেন, ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদের বিপক্ষ তিনি রয়েছেন বলে জানিয়েছেন। নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য, তিনি যেটি বলেছেন, আমরা দেখেছি সরকারকে তারা আহ্বান জানাচ্ছে মুসলিম বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ করে গণহত্যার বিপক্ষে তারা ভূমিকা রাখার জন্য কথা বলেছে এবং শান্তিপূর্ণ যে কর্মসূচি সেখানে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য কথা বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে তারা যেটি বলছে, একটি ঐতিহাসিক যে
র্যালি, সেই ঐতিহাসিক র্যালি তারা আয়োজন করেছে। এবং এই যে ইসরায়েলের যে গণহত্যা চালিয়েছে রাফা এবং গাজায়, সেটি সারা বিশ্বের মুসলিম যারা উম্মাহ রয়েছেন সকলে একত্রিত হয়ে যাতে ফিলিস্তিনের পক্ষে থেকে কাজ করে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সে আন্তর্জাতিক সংস্থাগুলো যাতে ফিলিস্তিনের পক্ষে থাকে তার জন্য তারা কথা বলেছে। আমরা শান্তিনগর মোড় পার হয়েছি, একেবারে এই র্যালির যে সম্মুখ ভাগ সেই সম্মুখ ভাগে আমরা রয়েছি। সেই সম্মুখ ভাগে আমরা দেখছি ওলামা দল রয়েছে, ছাত্র দল এবং বিএনপির যে মূল দল তারা শান্তিনগরের সম্মুখ ভাগ যেই ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের সামনে সম্মুখ ভাগ এবং শেষ ভাগ যে কত দূর সেটি আসলে এখান থেকে অনুমান করা যাচ্ছে না, তবে নিশ্চয়ই উপর থেকে পাখির চোখে দেখলে বোঝা যাবে যে কত লম্বা র্যালি তারা আয়োজন করেছে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার তারা মানুষ এসে যুক্ত হয়েছে, নেতাকর্মীরা যুক্ত হয়েছে। আমরা একজন ছাত্র দলের নারী যারা নেতৃত্ব রয়েছে এমন দুই একজনের সাথে কথা বলতে চেষ্টা করব, যেখানে নারী এবং শিশুদের প্রতি যে নৃশংস যে হামলা সেটি চলমান রয়েছে। এর আগে আমরা একজন মায়ের সাথে কথা বলেছেন, তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। তিনি যেটি বলেছেন, যখনই তিনি যেটি বলছেন যে টিভিতে যখন দেখে, অনলাইনে যখন দেখে যে শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেন না এবং আমাদের সামনে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। নিশ্চয়ই এই যে মানবতা, যে মানুষগুলোকে মারা হচ্ছে, যারা মারছে সেটি কিন্তু কোনো যন্ত্র নয়, সে মানুষই মারছে, অন্য একটি দেশের মানুষ মারছে এবং অন্য কারো নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে, যারা আসলে জানেই না যে তারা এই পৃথিবীতে এসেছে, পৃথিবীর যে রাজনীতি, ভূখণ্ড সব কিছু বোঝার আগে তারা আবার ভূখণ্ড ছেড়ে চলে যেতে হচ্ছে এবং নিজেদের ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিনি মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে সেটি নিশ্চয়ই কারোই কাম্য নয়। এবং সেক্ষেত্রে সকলে একত্রিত হয়ে যে কাজ করার যে প্রত্যয় সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে তারা ফিলিস্তিনির মুক্তির দাবিতে যে স্লোগান, একেবারে সম্মুখ সারিতে ছাত্র দলে যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ আশপাশের যতগুলো কলেজ রয়েছে, ক্যাম্পাস রয়েছে, সকল জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই যে সংহতি র্যালি সেটি থেকে তারা বারবার যেটি বলার চেষ্টা করছেন যে ফিলিস্তিনির মুক্ত না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই যে শিশু এবং নারীরা তো যুদ্ধে যায়নি, তাদেরকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেটিকে একজন নারী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবে এটাকে কোনোদিনও সমর্থন করতে পারি না। যেভাবে গাজায় শিশুদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে এবং মুসলমান নির্বিশেষে মুসলমান সবাইকে যেভাবে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আমি এই হত্যাকাণ্ড দ্রুত বন্ধ দাবি করছি, যুদ্ধ বন্ধ দাবি করছি। ধন্যবাদ। একজন নারী নেত্রীর সাথে আমরা কথা বলছি, যে তিনি যেটি বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধের জন্য দাবি জানিয়েছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, নারীদের উপর যে নৃশংস হামলা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সেটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে নারীদের উপরে যেভাবে বর্বর হামলা করেছে এবং শিশুদের উপর যেভাবে বর্বর হামলা করছে ইসরায়েল, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আজকে জাতিসংঘ কোথায়, বিশ্ব মানবতা কোথায়? এই নারীদেরকে এইভাবে হত্যা করার এই সার্টিফিকেট কে দিয়েছে ইসরায়েলকে? তাহলে কিসের মানবতা নিয়ে বিশ্ব কাজ করে, সেই প্রশ্ন আমি জাতিসংঘে রাখতে চাই। একজন নারী নেতৃত্বের সাথে কথা বলেছি, তিনি প্রশ্ন রেখেছেন জাতিসংঘের কাছে, সর্বোচ্চ সংস্থা যারা মানবতার জন্য কাজ করার কথা ছিল, সেখানে এই যে যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে ইসরায়েলি যে নৃশংসতা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর, গাজায়, রাফায় যে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, সেখানকার যারা ভূখণ্ডের মালিক তাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে, সেটি জাতিসংঘের যে কার্যক্রম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে তারা আজ কোথায়। এবং মুসলিম বিশ্বের অন্যান্য যারা রয়েছে এবং মোড়ল দেশগুলো রয়েছে সেগুলোর প্রতি বিএনপির যে নেতাকর্মীরা বারবার কিন্তু তারা যে প্রশ্ন সেটি কিন্তু তারা তুলছেন এবং তারা যেটি বলতে চেষ্টা করছেন যাতে এই নৃশংসতা দ্রুত বন্ধ হয়। সেক্ষেত্রে বিএনপির যে নেতাকর্মীদের তাদের যে এই যে ফিলিস্তিনের
পক্ষে আজকের যে অবস্থান, আমরা রাস্তার দুই পাশে হাজারো মানুষকে দেখছি যারা যেহেতু একটি পাশ ধরে এত বড় একটি র্যালি যাচ্ছে, আশপাশের যে যান চলাচল সেটিও বন্ধ হয়ে আছে, সকলেই তার সেখান থেকে মুঠো ফোনে দিয়ে এই যে আজকের র্যালিটি সেটিকে মুঠো বন্ধী করে রাখার যে একটি চেষ্টা সেটি চালাচ্ছেন। এবং আজকের এই র্যালি থেকে তারা যেতে ইংরেজিতে অনেকগুলো আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যে সেখানে স্ট্যান্ড উইথ গাজা, স্ট্যান্ড ফর হিউম্যানিটি, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলছেন, গাজার পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলছেন। এবং তারা বলছেন যে একদিন ফিলিস্তিনিরা মুক্তি পাবে, মুক্ত আকাশে ফিলিস্তিনির শিশুরা বেলুন উড়াবে, এমন কথা তারা বলছেন। অর্থাৎ ফিলিস্তিনিরা একদিন মুক্ত হবে সেটি তারা বিশ্বাস করছেন। এবং এখানে যে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই, ওলামা দলকে আমরা দেখতে পাচ্ছি, তারাও যেটি বলছেন যে ইসলাম ধর্মে এই যে ইসলাম ধর্ম যে মানবতার শিক্ষা দেয় সেই শিক্ষা থেকে উজ্জীবিত হয়ে তারা মুসলমানদের পক্ষে কাজ করার জন্য, মুসলমানদের মানবতার পক্ষে থাকার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিনি এই বর্বরতা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি তাদের যে নানা কর্মসূচি সেটি প্রতিবাদ জানিয়ে, কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তারা অবস্থান নেবে। এবং আমরা জানি শুধুমাত্র বিএনপি না, বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো তারা আলাদা আলাদা করে করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আলাদাভাবে এই কর্মসূচি পালন করছে। অর্থাৎ ফিলিস্তিনির প্রশ্নে, ফিলিস্তিনি মানবতার প্রশ্নে সকলে একসাথে হয়ে কাজ করছেন এবং এখানে কোনো বিভেদ নেই বলে তারা বলছেন। আমরা কাকরাইলের যে শান্তিনগর প্লাজা যেটি রয়েছে, চৌরাস্তা যেটি রয়েছে, আমরা শান্তিনগর প্লাজার সামনে এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ তাদের যে এই যে আজকের এই যে মিছিল, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, ছাত্রদলের নেতৃত্ব জানতে চাই আজকের যে র্যালি সেক্ষেত্রে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করছে, এখান থেকে আপনাদের যে সুস্পষ্ট বার্তা সেটি জানতে চাই। বার্তা খুবই স্পষ্ট, শুধু আপনি যেটা বললেন নারী পুরুষ নয়, সকল শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। এবং পৃথিবীর সকল বিবেকবান মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করতে চায় অনতিবিলম্বে যদি এই সাম্রাজ্যবাদী শক্তি এই নির্মম গণহত্যা বন্ধ না করে তাহলে সারা পৃথিবী জুড়ে গণপ্রতিরোধ শুরু হবে এবং পৃথিবী একটি সংকটময় পরিস্থিতিতে তৈরি হবে। আমরা চাই না সেই সংকটময় পরিস্থিতি তৈরি হোক। ডোনাল্ড ট্রাম্প বলেন অথবা নেতানিয়াহু বলেন, তারা কেউই এই সংকটের বাইরে থাকবে না। সুতরাং বাস্তবতা অনুধাবন করে অবশ্যই এই দুর্বৃত্তদেরকে গণহত্যা বন্ধ করতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আমানুল্লাহ আমান। তিনি যেটি বলছিলেন যে সারা বিশ্বে, শুধু মুসলিম বিশ্বে না, সারা বিশ্বে সংকট তৈরি হবে, সেই মানবতার সেই সংকট তৈরির আগে যাতে ব্যবস্থা না হয়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আজকের এই র্যালি থেকে কি বার্তা দিতে চান আপনারা? আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ থেকে ছড়িয়ে গিয়ে সারা বিশ্বের মানবতাবাদী মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের পক্ষে। ফিলিস্তিনের যে মানবাধিকার বিরোধী জঘন্যতম হত্যাকাণ্ড চলছে, বর্বরতম হত্যাকাণ্ড ঘটাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী, আমরা অবিলম্বে ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই আহ্বান করতে চাই, অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনি মানুষের প্রতি যে তাদের যে মৌলিক অধিকার, তাদের যে মানবাধিকার, সেই মানবাধিকার অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তিনি যেটি বলছেন যে মানবাধিকার ফিরিয়ে দিতে হবে ফিলিস্তিনিদেরকে, এবং ছাত্র দলের যারা নেতৃত্ব রয়েছে তার একেবারে সম্মুখ সারি থেকে, যেহেতু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সোচ্চার এই বিষয়টি নিয়ে এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ে, সেক্ষেত্রে বিএনপির যে সংগঠন রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, তারা সামনে থেকে সেটির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা একেবারে যে ফ্লাইওভারের মুখে চলে এসেছি, বলা যায় যে সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড, যেটি শান্তিনগর চৌরাস্তা সম্মুখ ভাগ মিছিলের, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে ধীরে ধীরে ফিলিস্তিনিরা যে নির্যাতিত হয়ে নিজেদের ভূখণ্ড ছেড়ে চলে যেতে হচ্ছে, সেটি বলছে যে যেখানে মানবতা গিয়ে থমকে আছে সেটি ফিলিস্তিন। সেখানে মানবতার যত বুলি আছে, যারা এই বুলি বিক্রি করে খায় বলা যায়, যারা এখানে এসেছেন তারা বলছেন তারা আজকে নিশ্চুপ কেন, তাদের কাছেও সে প্রশ্নটি তুলেছেন এখানকার যারা এসে র্যালিতে যোগ দিয়েছেন। এবং এই যে রম্বা র্যালি যেটি সেটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে এবং এর
পেছনের অংশ নিশ্চিত এখন পর্যন্ত সে বলা যায় শেষ ভাগ সেটি এখন পর্যন্ত নয়াপল্টনে রয়ে গেছে। আমরা সম্মুখ ভাগ দেখেছি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে কর্ণপল্লী গার্ডেন এবং সেগুলো পার হয়ে মালিবাগের দিকে 4টা নাগাদ ঠিক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আজকে বিএনপি যে প্রতিবাদ ও সংহতি র্যালি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সেটি শুরু হয়েছিল। এতক্ষণ আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনি জানাচ্ছিলেন এই যখন আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেলা ঠিক 4টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, এরপর আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা তারা বক্তব্য রেখেছেন। এরপরে মূলত এই র্যালিটি এখন শুরু হয়। র্যালিটি এখন ঠিক নাইটেঙ্গেল মোড়ের কাছাকাছি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মঞ্চ করা হয়েছিল, সেখানেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে আজকের যে প্রতিবাদ ও সংহতি র্যালি ফিলিস্তিনিদের মানুষের প্রতি সংহতি জানিয়ে সেটি শুরু হয়েছে এবং এই শুরু হওয়ার পরে এই র্যালিটি এখন নাইটেঙ্গেল মোড়ের ঠিক কাছাকাছি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যেটি র্যালি হচ্ছে এবং কাভার্ড ভ্যানে করে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই র্যালিতে অংশ নিয়েছেন এবং হাজার হাজার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকের যে এই সংহতি র্যালিতে তারা অংশ নিয়েছেন। কাভার্ড ভ্যানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রয়েছেন, নজরুল ইসলাম খান রয়েছেন, এছাড়াও বিএনপির মহানগরের কেন্দ্রীয় নেতারা রয়েছেন, কার্যনির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন। আমরা দেখছি যে আজকের যে র্যালিটি এই কেন্দ্র করে বিএনপির যে নেতাকর্মীরা তাদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং এখানে যারা এসেছে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে ফিলিস্তিনিদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে বা মুসলিম ভ্রাতৃত্ববোধের যে জায়গাটি সেই জায়গা থেকেই মূলত তারা আজকের এই কর্মসূচিতে এসেছেন। বিএনপি কিন্তু একই সাথে শুধু আজকে ঢাকার মধ্যেই নয়, এটি ঢাকা 2টি মহানগরের আয়োজন, এটি হচ্ছে উত্তর ও দক্ষিণ, এই 2 মহানগর মিলে মূলত এই আয়োজনটি আজকে করেছে ঢাকাতে এবং দেশের প্রত্যেকটি মহানগরে বিএনপির যে সাংগঠনিক মহানগর ইউনিট রয়েছে সেগুলোতেও কিন্তু আজকে এই যে বিএনপির সংহতি র্যালি সেটি হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা এই যে র্যালিটি হচ্ছে সেই র্যালির নেতৃত্ব দিচ্ছেন এবং বলছিলাম যে কাভার্ড ভ্যানে করে বিএনপির নেতারা, বিশেষ করে যেটি বলছিলাম সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা রয়েছেন এবং এই যে আজকে র্যালিকে ঘিরে প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের প্রতি যে এই যে ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে, তাদের ভূমি দখল করে নিয়েছে সেই বিষয়ে আমরা নানান ধরনের প্লাকার্ড দেখেছি এবং যারা এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা বিএনপির, তাদের কণ্ঠেও কিন্তু স্বাধীন ফিলিস্তিনের দাবিটা খুব জোরালোভাবে ছিল। তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এইখান থেকে যে তাদের প্রতিবাদ সেটি আসলে একটি পুঞ্জীভূত ক্ষোভ। সারা বিশ্ব কিন্তু এই ইসরায়েলি দখলদার বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছে এবং তারই অংশ হিসাবে এই বুড়িগঙ্গার তীরেও কিন্তু যে আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশেও সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে এবং তারই ধারাবাহিকতায় তারা বলছেন যে এই যে প্রতিরোধ এটি একসময় পুঞ্জীভূত হয়ে যে ইসরায়েলের দখলদারিত্ব নীতি আছে, তাদের যে গণহত্যা সেটি সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, শুধু মুসলিম বিশ্ব নয় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করতে এটি একটি ভূমিকা পালন করবে এবং যারা কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন তাদের বক্তব্য কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু একটি বিষয় অভিযোগ করেছেন যে ফিলিস্তিনের ইস্যুতে বিশ্ব মুসলিমদের, অর্থাৎ যারা মুসলিম বিশ্বের মোড়ল দেশগুলোকে বিবেচনা করা হয় সেই দেশগুলোর ভূমিকা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে জাতিসংঘের যে রেজুলেশন আছে গণহত্যা নিয়ে সেই রেজুলেশন কিন্তু এবং যুদ্ধবিরতি নিয়েও সেই রেজুলেশন কিন্তু ভঙ্গ করছে এবং তিনি যেই শব্দটি বলেছেন যে ইসরায়েল জাতিসংঘের যে রেজুলেশনের তোয়াক্কা করছে না, অর্থাৎ বিএনপি নেতাদের বক্তব্য কিন্তু এই বিষয়গুলো তারা ফুটে উঠেছেন। এছাড়া বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি একটি বলেছেন শুধু যে এই গাজায় বা রাফায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেটি নয়, এটি আসলে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ারই একটি প্রকল্প তিনি এটিকে আখ্যায়িত করছেন এবং আরেকটি বিষয় যেটি বলছেন যে এখানে মূলত
যে বিএনপির অন্যান্য নেতারা আছেন তারা বলছেন যে আরাকান থেকে এই যে গাজা বা রাফায় খাজা ইউনিসে যে হত্যাকাণ্ড চলছে সবই আসলে একই সূত্রে গাথা। এবং এখানে আমরা দেখছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা যেমন আছেন তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, তাদের বক্তব্য বিবৃতি রাখছেন এবং এবং তাদের দাবি কিন্তু বারবার জানিয়েছেন। আমরা একটু বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করব যে আপনারা আজকে এই যে এই প্রতিবাদ র্যালিটি করছেন সেটিতে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন বিশ্ববাসীকে, কিংবা এই প্রতিবাদ করেই আসলে কি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটি বন্ধ করা সম্ভব কিনা, বা আপনারা আসলে এটি কিভাবে ভূমিকা পালন করবে বলে মনে করেন? আসলে দেখেন, সারা মুসলিম বিশ্বে যখন এই ফিলিস্তিনে আঘাত করা হয়, ইসরায়েলে আঘাত করা হয়, তখন সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদটি আসে সেই প্রতিবাদের ঝড় হিসেবে কিন্তু বাংলাদেশের সেই প্রতিবাদটি জেগে ওঠে। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই শুরু থেকে যখন ফিলিস্তিনের অধিকার নিয়ে যখন আন্দোলন চলছিল সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কি ভূমিকা ছিল, এবং তিনি কিন্তু ফিলিস্তিনের জনগণের পাশে তখন কিন্তু দাঁড়িয়েছিলেন। এবং তার এই উত্তরসূরি জনাব তারেক রহমান যখন কিছুদিন পূর্বেও ফিলিস্তিনে আঘাত হয়েছিল সেই সময় কিন্তু মেডিকেল সাহায্য থেকে শুরু করে সকল ধরনের সাহায্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু ফিলিস্তিনি জনগণের পাশেও ছিল। তো আমরা আশা করব যে এই যে প্রতিবাদের ভাষা আসলে এটি একটি সরকারি লেভেল থেকে হতে হয়। তাই এই বর্তমান যে সরকার আছেন তারাও যেন ফিলিস্তিনের যে জনগণের জন্য যে প্রতিবাদের ভাষা সেটিকে জাগ্রত রাখবে, তাহলেই কিন্তু আমাদের এই মুসলিম বিশ্বে আমরা যে মুসলমান হিসেবে আমরা তাদের পাশে থাকাটা সেটাই সার্থকতার রূপান্তরিত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কাছে একটু জানতে চাই, এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা কি আসলে যে এই ভূমিকাটি তারা একটি জোরালো ভূমিকা পালন করতে পারবে কিনা এই অন্তর্বর্তী সরকার এই যে মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য? আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার কি এটা পারবে? ইসলাম বিশ্বর প্রতি আমাদের সমবেদনা। আমরা জাসাসের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমরা আশা করি যে এই ধরনের কর্মকাণ্ডে এই সরকার আরও ভূমিকা রাখবে এবং মুসলিম বিশ্বের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুকরণে এই ডক্টর ইউনূস সহ বর্তমান সরকার বিএনপি সাথে করে কঠিনভাবে ভূমিকা রাখবে। এবং আগামী দিনে ইনশাল্লাহ আশা করি এই বিএনপি সহ বাংলাদেশ সকল দল মত নিয়ে ভূমিকা রাখলে ইসরায়েল এই অত্যাচার এই নির্মম পরিহার বন্ধ হবে এবং ইসরায়েল ধ্বংস হবে। আমরা এটাই সবাই দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং নিন্দার এই মিছিল করছি। ধন্যবাদ আপনাদের। যেটি বলছিলেন যে এখানে যারা নেতাকর্মীরা আছে তারাও কিন্তু বলছিলেন যে এই যে এখান থেকে যে ক্ষোভ বা তাদের যে প্রতিবাদ সেটি আসলে এই বাংলাদেশ থেকে হলো সারা বিশ্বের যে মুসলিমদের ঐক্যবদ্ধ করতে, বা সারা বিশ্বই যখন এই যে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যখন কথা বলছে তারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে, সেই জায়গাটিতে এটি আসলে একটি ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে গঠনের যে দাবি সেই রাষ্ট্র গঠনেও বাংলাদেশ থেকে এই প্রতিবাদ সেটি ভূমিকা পালন করবে। এবং আরেকটি বিষয়ের কথা বলছিলেন যে যারা এখানে নেতারা কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির কেন্দ্রীয় নেতারা আহ্বান জানিয়েছেন যে মুসলিম বিশ্বগুলোকে একত্রিত করে একটি যেন জোরালো ভূমিকা বাংলাদেশের পক্ষ থেকেও নেওয়া হয় সেটি তারা আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি একটু বলি যে বারবার কিন্তু এই বিএনপি নেতাদের কেন্দ্রীয় বক্তব্যে চলে এসেছে, এবং সাম্প্রতিক সময় আরেকটি বিষয় যেটি এসেছে যে এই আন্দোলনকে ঘিরে কিছুদিন আগে আমরা দেখেছি যে এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় হামলার এবং ভাঙচুরের ঘটনা হয়েছে। সেই বিষয়টাও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেছেন যে এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে যারা আসলে ইন্ধন দিচ্ছে বা যারা আসলে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃঙ্খলা করছে তাদেরকে তিনি প্রতীত স্বৈরাচার এবং ইসরায়েলের সহযোগী হিসাবে আখ্যা দিয়েছেন। এটি যেমন বলছেন এবং বলছেন যে এটি আসলে গণমানুষের দাবি, শুধু বাংলাদেশি না সারা বিশ্বের মুসলমানদের দাবি এই যে ফিলিস্তিন যে স্বাধীন রাষ্ট্র গঠন সেটির জন্য। এবং এখানে যারা এসেছেন মূলত বিভিন্ন ঢাকা মহানগরের এই যে দুই উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, শুধু নেতাকর্মীরা আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত না তারাও এই বিএনপি আজকে যে কর্মসূচিটি দিয়েছে সেই কর্মসূচিতে সংহতি জানাতে এসেছেন। এবং তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন আজকে এই যে তাদের যে কর্মসূচি বিএনপি শুধুটা আজকেই শেষ হয়ে যায়নি, যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই যে বিএনপির যে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি সেটি অব্যাহত থাকবে।
এবং আমি একটু বিএনপির আর একজন কর্মীর কাছে জানতে চাইবো যে আপনারা আসলে কি মনে করছেন যে আপনাদের এই যে কর্মসূচি সেটি আপনাদের নেতারা বলেছেন যে ভবিষ্যতে এমন অব্যাহত থাকবে, আপনারা আসলে কি ধরনের কর্মসূচির কথা ভাবছেন বা কি ধরনের কর্মী হিসেবে কি ধরনের কর্মসূচির কথা প্রত্যাশা করেন? আজকে বিএনপি কর্মসূচিতে ইসরায়েলের বিরুদ্ধে এই বয়কট পণ্ড করা হচ্ছে এবং ট্রাম্পের বিরুদ্ধে এই ট্রাম্প যে ঘোষণা করেছে সেই ঘোষণার প্রতিবাদে আজকে বিএনপি বৃহত্তর কর্মসূচিতে সর্বাত্মকভাবে আমরা পালন করতেছি। আমরা রাজপথে নেমেছি এই ইসরায়েলি পণ্য বয়কট করার উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। উনি যেটি বলছিলেন যে ওনারা আসলে নানানভাবে প্রতিবাদ জারি রাখছেন, যেমন বলছিলেন যে ইসরায়েলি যেই পণ্যগুলো আছে বাংলাদেশে যেই পণ্যগুলো বিক্রি হয় সেই পণ্যগুলো যেন সাধারণ মানুষ সহ সবাই বয়কট করে, সেই বয়কটের কথা বলছেন। অর্থাৎ বারবারই ঘুরে ঘুরে আসছে যে ইসরায়েলের যে আগ্রাসনী নীতি বা ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের উপর এবং মুসলমানদের উপর, সেটি তারা নানাভাবেই তারা বয়কট করছেন, যেটি সেটি পণ্য বয়কটের মধ্য দিয়ে এরকম ধরনের প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আজকে যেই বিএনপি র্যালিটি করছে সেই র্যালির তাৎপর্য কিন্তু তারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা এটি বলছেন যে তাদের দলের যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই যে ফিলিস্তিনের প্রতি যে সমর্থন ছিল সেটিও তাদের বক্তব্যের উপর ফুটে উঠেছে। এবং আরেকটি বিষয় বলছেন যে পাসপোর্টে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এক্সেপ্ট ইসরায়েল যে শব্দটি ছিল সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনর্বহালের দাবিও কিন্তু আজকে এই যে বিএনপির এখানে যে র্যালিটি হচ্ছে র্যালি পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ ছিল, সেই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। এবং তিনি আরও কিছু অভিযোগ করেছেন যে এই যে আওয়ামী লীগ যখন পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে নিয়েছে এবং ইসরায়েলের সাথে কিন্তু আওয়ামী লীগ নানানভাবে সম্পর্ক রেখেছে, বিশেষ করে এই যে আড়ি পাতার যন্ত্র কেনা, সেই আড়ি পাতার যন্ত্র কিন্তু ইসরায়েল থেকে এনেছে এবং সেই যন্ত্র থেকেই কিন্তু বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের নিপীড়ন এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই বিষয়গুলো আজকে সালাউদ্দিন আহমেদ অ্যাড্রেস করেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের মানুষ এবং তাদের দল বিএনপি সেটি সব সময় এই যে জনমানুষের পক্ষে থাকবে বা নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে থাকবে। ফিলিস্তিনে যেই মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের যে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে এবং এই যে নির্মম হত্যাযজ্ঞ চলছে সেটি যেন অবিলম্বে বন্ধ করা হয়, সেজন্য বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে। এবং যারা এই যে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা এসেছেন তারাও বলছেন যে এটি যারা একদম ব্যক্তি পর্যায়ে তারা আসলে চেষ্টা করবেন বা তাদের যে প্রতিবাদ সেটি অব্যাহত রাখবেন। এছাড়া আজকে আমরা দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে তারা বারবার বলেছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি সিফাত শাহরিয়ার কাছে। সিফাত শাহরিয়ার, জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানের আসলে অবস্থাটা কি বা সেখানে এখন র্যালি কি পর্যায়ে আছে? জাওয়াদ, আমরা একেবারে র্যালির সম্মুখ ভাগে রয়েছি এবং সম্মুখ ভাগ থেকেই যে লম্বা র্যালি সেটি দৃশ্যমান হয়েছে এবং পুরো শহর জুড়ে যেন আজকে প্রতিদ্বন্দ্বিত্ব হচ্ছে আকাশে বাতাসে। এই শেষ বিকালে ইসরায়েল এর যে বর্বরতা সেটি থেকে যেটি দ্রুতই মুক্তি মেলে ফিলিস্তিনিদের পক্ষে আজকের বিএনপির যে র্যালি, সেই র্যালিটি বিএনপির নেতাকর্মীরা তো যুক্ত হয়েছেনই, আপনিও দেখেছেন, সে সাথে সাধারণ মানুষরা এসে এখানে যুক্ত হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনে থাকার জন্য কোনো দল করা লাগবে বিষয়টা এমনও না, একেবারে সব ধর্মের মানুষই মানবতার পক্ষে ফিলিস্তিনের পক্ষে থাকতে পারবে এবং সেটির জায়গা থেকে বিএনপি যে সংহতি জানিয়েছেন সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছে, সাধারণ মানুষ এসে যুক্ত হয়েছে। জানেন, মানবাধিকার, আইন কানুন, জবাবদিহিতা সবকিছু যেখানে গিয়ে থমকে গেছে সেটি ফিলিস্তিনি, সেটি গাজা, সেটি রাফা। সেখানে গিয়ে যেই মানবতার বিপর্যয় ঘটেছে এবং সেই বিপর্যয় ঘটাতে যারা মদত দিয়েছে, যারা সরাসরি যুক্ত যে ইসরায়েলি বাহিনী, তাদের বিপক্ষে আজকের এই বিএনপির র্যালি। এবং এই র্যালি আজকে শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, কাকরাইল শান্তিনগর মোড় হয়ে সম্মুখ ভাগ এই মুহূর্তে মগবাজার রয়েছে এবং আমরা সিদ্ধেশ্বরী যে এলাকা রয়েছে সিদ্ধেশ্বরী এলাকা পার হচ্ছে এই মুহূর্তে সম্মুখ ভাগ। এটি একেবারে মালিবাগ হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে। ইতিমধ্যে এই সপ্তাহে আমরা দেখেছি
নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বিশ্বব্যাপী পালন করা হয়েছে এবং গাজা রাফায় গণহত্যা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নানা শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সারা বিশ্বে আওয়াজ তুলেছে। ইসরায়েলেও আমরা দেখেছি ইসরায়েলের যারা গণহত্যার বিপক্ষে তারা সেখান থেকেই তাদের জায়গা থেকে আওয়াজ তুলেছেন। বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসন যারা এর মদতদাতা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা দেখেছি আমেরিকা তো এই আওয়াজ চলমান রয়েছে। নারী শিশুকে যেই কোনো কিছুর তোয়াক্কা না করে নির্বিচারে স্কুলগুলোতে হাসপাতালগুলোতে তারপর যেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আশ্রয় শিবিরগুলোতে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা নিরস্ত্র মানুষ সে নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা যারা করছে তাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ, সারা দেশের মুসলিম উম্মাহ, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা যেভাবে ফুঁসে উঠেছে সেটিকে শক্তি করে মুসলিম বিশ্বের যারা মোড়ল রয়েছে তারা যাতে বিশ্ব দরবারে তুলে ধরে যারা তাদেরকে ইসরায়েলি বাহিনীকে অস্ত্র দিচ্ছে তাদের সাথে সে অস্ত্র দেওয়া বন্ধ করে বাণিজ্যিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো যাতে বাতিল করা হয় সেই জন্য কিন্তু আওয়াজ তোলা হচ্ছে সারা বিশ্বের মুসলিম উম্মার পক্ষ থেকে। অন্যান্য যারা জাতি গোষ্ঠী রয়েছে যারা মানবতার পক্ষে রয়েছে তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছে, এই আওয়াজের সাথে একত্রতা প্রকাশ করেছে। এই বর্বরতা বন্ধের জন্য তাদের যে আওয়াজ সেটি তারা জারি রেখেছেন এবং এই ফিলিস্তিনিদের গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে নির্বিচার নৃশংস যে হামলা ইসরায়েল চলমান রেখেছে এতে করে এখন পর্যন্ত বলা হচ্ছে 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশু নারী সবচেয়ে বেশি। 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন। তারা যেটি বলছেন ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্বের সূচনার মাধ্যমে আজ থেকে 77 বছর আগে ফিলিস্তিনিদের উপর অনিশেষ এক বিপর্যয় নেমে আসে, সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং সেটা 1948 সালের 14 মে ফিলিস্তিনের ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এরপর 7 লাখের বেশি এখন পর্যন্ত ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়। রাষ্ট্রহীন হওয়ার যে বিপর্যয় শুরু হয়েছে সেটি এখনও চলমান রয়েছে। আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকবা। জানেন ফিলিস্তিনি প্রতি বছর তাই 15 মে তারিখটিকে আল নাকবা দিবস হিসেবে পালন করা হয় আর এই বছরই প্রথম জাতিসংঘ দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে। জাতিসংঘের কার্যক্রমের প্রতি মানুষের যে প্রশ্ন সেটি কিন্তু বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা। জাতিসংঘের দিকে তাকিয়ে আছে সারা মুসলিম বিশ্ব, যারা মানবতার পক্ষের মানুষ তারা বলছেন জাতিসংঘ একটি কার্যকরী কেন উদ্যোগ নিচ্ছে না, কেন যুদ্ধবিরতি কার্যকর করা যাচ্ছে না। তারা বারবার সেই ফিলিস্তিনিদের প্রতি বছরই যে 15 মে তারিখটি নাকবা দিবস পালন করছে, শুধু দিবস পালন করলে হবে না, তারা বলছেন এই নৃশংসতা বন্ধের জন্য জাতিসংঘ থেকে একটি কার্যকরী উদ্যোগ নিতে হবে। এই সাথে এবছরই প্রথম জাতিসংঘ দিবসটি পালন করছে এবং সেই সাথে জাতিসংঘের যে কমিটি রয়েছে UNCIRPP জানেন এটি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে দিনব্যাপী এই আয়োজন করেছে, নাকবা দিবস তারা পালন করেছে। তবে তারা যেটি বলছেন এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি প্রশ্নবিদ্ধ এবং এই যে 75 বছর ধরেই যে নৃশংসতা চলমান রয়েছে সেটি কখন থামবে সেটি জানে না সদ্য পৃথিবীতে আসা সেই ফিলিস্তিনি ছোট শিশুটি যে কিছু না বুঝে ওঠার আগে বোমার আঘাতে হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্ধ হয়ে গেছে কিংবা চিরতরেই তার যে সম্ভাবনা সেটি নিভে গেছে। এই যে শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, কোন আইনে, কোনভাবে, কিসের মদতে তারা এটি করছে সেটিও প্রশ্ন তুলেছেন। কিন্তু আজকের এখানে র্যালিতে আসা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং মুসলিম বিশ্বের সবচেয়ে বৃহৎ উৎসব, সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহার সময় কিন্তু এই নৃশংসতা বন্ধ ছিল না। ঘুমন্ত ফিলিস্তিনিদেরকে যারা যুদ্ধে কখনোই অংশ নেবে না সেই ছোট্ট শিশুদেরকে, যে নারী খাবার তৈরি করছে বাসায় বসে, যেই
ধ্বংসস্তূপের এক পাশে তাঁবুতে বসে তারা কিছুটা খাবার যতটুকু মিলেছে সে পানি পান করছে। সেই সময় বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ইসরায়েলিদের দেহাবশেষ, সেখানেই তারা প্রতিজ্ঞাবদ্ধ সেই ইসরায়েলি যে হামলা তাদেরকে তারা নিশ্চিহ্ন করার জন্য মুসলিম বিশ্বের সকলকে একত্রিত হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষ থেকে সারা বিশ্বে আওয়াজ তোলার জন্য তারা যেটি বলছেন এবং যেটি বলছেন ফিলিস্তিনিদের পক্ষে এখন পর্যন্ত যারা যে মোরল রাষ্ট্রগুলো চুপ করে আছেন, যারা তাদের বাণিজ্য এখন পর্যন্ত ইসরায়েলের সাথে এবং ইসরায়েলের মদতদাতাদের সঙ্গে যুক্ত রেখেছেন, তাদের প্রতিও তারা ধিক্কার জানিয়েছেন। এবং আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আজকের বিএনপি নেতাকর্মীরা স্থানীয়, জাতীয়, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু একই সুরে কথা বলেছেন। তারা বলছেন যে এই প্রতিবাদ তারা অব্যাহত রাখবেন এবং পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল ও আড়ি পাতার যন্ত্র কিনে আওয়ামী লীগ ইসরায়েলের স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল যে শব্দটি, সেটি বাধ্যবাধকতা সেটি তুলে দিয়ে বিগত স্বৈরাচারী পতিত সরকার আওয়ামী লীগ ও ইসরায়েলের পক্ষ নিয়েছিল। যদিও তারা যেটি বলছে লোক দেখানো অনেক সভা সমাবেশও করেছে, কিন্তু মূলত তারা ইসরায়েলের পক্ষে ছিল। তাদের বিপক্ষে অর্থাৎ যারা মদতদাতা, তাদের বাণিজ্য যাদের সাথে চলমান রয়েছে, তাদের বিপক্ষেও আপামর জনগণকে দাঁড়ানোর জন্য, ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলেছেন গাজা ও রাফায় যে গণহত্যা সেটি বন্ধে কার্যকর ভূমিকা রাখতে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে মুসলিম বিশ্বের যারা মোড়লরা রয়েছে তারা তাদের যে সক্রিয় ভূমিকা সেটি রাখার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনি। মানবতা যেখানে থমকে গিয়েছে, সকল নিয়ম কানুন যেখানে থমকে গিয়েছে, সেটি ফিলিস্তিনি, সেটি রাফা, সেটি গাজা। সে গাজা রাফা ফিলিস্তিনিদের পক্ষে যাতে গণহত্যা বন্ধ রাখার জন্য, যুদ্ধবিরতি কার্যকরের জন্য সকলে একত্রতা প্রকাশ করে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তার জন্য সকলকে তারা ঐক্যবদ্ধভাবে জানিয়েছেন, একত্রিত থাকার জন্য জানিয়েছেন, এই আওয়াজ জারি রাখার জন্য জানিয়েছেন। আপামর জনগণ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন বাংলাদেশের ভূখণ্ড থেকে। এই সম্মিলিত যে প্রয়াস সেটি যাতে কাজে লাগে তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ব দরবারে একজন নেতা এবং একজন অর্থনীতিবিদ, একজন নোবেল বিজয়ী, তার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে রয়েছে। তার এই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে যাতে ইসরায়েলের যে বর্বরতা সেটি বন্ধ হয়, ফিলিস্তিনি গাজায় রাফায় যে বর্বরোচিত হামলা চলছে সেটি যাতে বন্ধ হয়, তার জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অন্তর্বর্তী সরকারের প্রধানকে সকলে মিলে একসাথে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির উত্তর দক্ষিণ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার নিজেদের জায়গা থেকে তাদের যেই অঙ্গীকার, তাদের যে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হিসাবে তাদের যে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য তাদের যে কার্যক্রম সেটির অংশ হিসাবে আজকের যে র্যালি, সে র্যালি তারা জারি রেখেছেন। এবং আমরা এখন যে জায়গায় রয়েছে মগবাজার যে মোড়ে, সে মগবাজার গোলচত্বর যেটি রয়েছে সে গোলচত্বরে যে আজকের এই র্যালির, সে র্যালির যে সম্মুখ ভাগ সেটি এসে পৌঁছেছে। আমরা জানি না এর শেষ ভাগটি কোথায় রয়েছে, তবে বিশাল একটি মিছিল পাখির চোখেই দেখা যাচ্ছে। এবং সম্মুখ সারিতে ছাত্রদল রয়েছে, ওলামা দল রয়েছে, তার পেছনেই স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেগুলো তাদের যেই অংশগ্রহণ সেটি তারা রেখেছেন, তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জারি রেখেছেন। নারী পুরুষ সকলেই এবং কম বয়সী বৃদ্ধ প্রবীণ কেউই বাকি নেই, সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে